আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং সবল আছো। আমরা 2020 পেরিয়ে 2021-এ পা দিয়েছি। নতুন বছর, তাই নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে তোমাদের প্রত্যেককে। নতুন বছর আগমনের সঙ্গে সঙ্গে তোমরা পা দিয়ে ফেলেছো নতুন ক্লাসে বা নতুন শ্রেণীকক্ষে, যেখানে আজকে তোমাদের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আলোচিত বিষয় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তোমাদেরকে এবার একটু পরিবেশের জন্য ভাবনা চিন্তা করতে হবে। যদি কেউ আগে না করে থাকো তাহলে এবার থেকে শুরু করো ভাবনা চিন্তা করা। তো প্রথমেই আমরা জানবো যে পরিবেশ কী। এটা প্রত্যেকেরই জানা আছে যে পরিবেশ কী। আমাদের চারপাশে যেগুলো অবস্থিত, ঘর বাড়ি বলো, গাছপালা, কীট পতঙ্গ, যাবতীয় যা কিছু আছে আমাদের চারপাশে সবই হচ্ছে পরিবেশের অন্তর্গত। তো সেই পরিবেশের মধ্যে উপস্থিত একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাতাস। আর বাতাসের মধ্যে উপস্থিত উপাদান অক্সিজেন। এছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে, তো তার মধ্যে মূলত অক্সিজেন হচ্ছে প্রধান, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। অর্থাৎ আমাদের শ্বাসকার্যের জন্য অক্সিজেন হচ্ছে অপরিহার্য। তো প্রথমেই এবার জানি যে বায়ুমণ্ডলটা আসলেই কী। বায়ুমণ্ডল দেখো আমাদের চারপাশে আমাদেরকে চাদরের মতো ঘিরে রেখেছে। আর এই বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত রয়েছে বিভিন্ন গ্যাসীয় কণা, এছাড়াও ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে। তো তাহলে বায়ুমণ্ডলটা আসলেই কি? বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাসীয় কণার সংমিশ্রণ এবং জলীয় বাষ্প ও ধূলিকণাও যার মধ্যে অবস্থিত আছে। তাহলে বায়ুমণ্ডল কত দূর অবধি বিস্তৃত, অর্থাৎ বায়ুর সীমানা কত দূর? এখন আমরা সাধারণভাবে জানব যে আমাদের ভূপৃষ্ঠ বা উপরিভাগ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। তো এই বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত উপাদানগুলো বর্তমান, তাদের মধ্যে 3 রকম উপাদানের কথা প্রথমত বলবো। দেখো এখানে দেখিয়েছি ছকের মাধ্যমে গ্যাসীয় উপাদান। তার মধ্যে পড়ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও অন্যান্য গ্যাসীয় উপাদান রয়েছে। তো এখানে তোমাদের আরেকটু জানতে হবে যে এই যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, এদের মধ্যে নাইট্রোজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, আর্গন কতটুকু আছে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে। নাইট্রোজেন রয়েছে 78% প্রায়, অক্সিজেন রয়েছে 20%, আর্গন রয়েছে 0.93% এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কোনগুলো? যেইগুলো হচ্ছে তোমার দিনের বেলায় সূর্যের তাপে পুকুর, নদী, নালা থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, সেইগুলোই আসলে জলীয় বাষ্প। তো সেই জলীয় বাষ্পের পরিমাণটা আমাদের বাতাসে রয়েছে 0.5 থেকে 4% প্রায়। এছাড়াও রয়েছে যেটা তৃতীয় উপাদান হিসাবে, সেটা হলো ধূলিকণা। এখন আমি বলবো যে এই যে বায়ুমণ্ডল আমাদের চারপাশে ঘিরে রয়েছে, তো এই বায়ুমণ্ডলের উপযোগিতাটা কী? অর্থাৎ বায়ুমণ্ডল না যদি থাকতো তাহলে আমরা কোন কোন অসুবিধায় পড়তাম, বা বায়ুমণ্ডল থাকার কারণে আমরা কি কি সুবিধা ভোগ করছি। তো প্রথমেই যেটা বলবো যে এই যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান যেটা, সেটা অক্সিজেন। আর অক্সিজেনই হচ্ছে আমাদের বেঁচে থাকার মূল উৎস। অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা তো শ্বাসকার্যই চালাতে পারতাম না। তাহলে অক্সিজেন যেটা বায়ুমণ্ডল থেকেই পাই, তাহলে সেই বায়ুমণ্ডল না থাকলে আমরা অক্সিজেন পেতাম না, আর অক্সিজেন না পেলে কোনো জীবকুল বেঁচে থাকতো না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ধর্ম বাতাসের, যে বায়ু আছে বলেই আমরা বেঁচে আছি। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে বায়ুমণ্ডল থাকার উপযোগিতাটা কী। দ্বিতীয় যদি বলি, তোমরা সালোক সংশ্লেষ নাম শুনেছ। তো সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান যে উপাদানটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটারও মূল উৎস কিন্তু বায়ুমণ্ডল। দেখো এখানেই বলেছি যে বাতাসের উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। এছাড়াও রয়েছে তোমার যে মেরু প্রদেশ রয়েছে, মানে হচ্ছে মেরু অঞ্চল, সেখানে এক প্রকার জ্যোতি দেখা যায়। তোমরা ক্লাস 7-এ শুনেছ কথাটা, যে মেরু জ্যোতির সৃষ্টি হয় মেরু প্রদেশে। তো সেই মেরু প্রদেশে যেখানে একটানা 6 মাস রাত থাকে, আবার 6 মাস দিন থাকে, তো যখন 6 মাস রাত থাকে তখন এই যে বাতাসের দ্বারা সৃষ্ট, বাতাসের একটা নির্দিষ্ট স্তরে সৃষ্ট এই যে মেরুজ্যোতি, সেটা কিন্তু ওই প্রদেশে বা মেরু অঞ্চলে কিছুটা আলো সৃষ্টি করতে সাহায্য করে। অর্থাৎ আলো যেহেতু সৃষ্টি হয়, সেই কারণে তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে থাকে। এছাড়া হচ্ছে তোমার এই যে আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থা, রেডিও বলো, টিভি বলো, তো এইগুলোর যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাতাসের বিভিন্ন স্তর দ্বারা প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে বলেই আমরা কিন্তু রেডিও টিভির মাধ্যমে বিভিন্ন খবরাখবর বা রেডিও টিভি যোগাযোগগুলো সম্পূর্ণ হয়ে থাকে।
এছাড়াও যদি আরেকটা কথা বলি যে তোমরা শুনে থাকবে যে বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেগুলো উইন্ডমিল বা বায়ুপ্রবাহের গতিকে কাজে লাগিয়ে তোমার বায়ুশক্তি তৈরি করা হয়, এটাও জানো তোমরা। তাহলে সেই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে বায়ুশক্তির মূল উপাদান কি? বায়ু। তাহলে এইগুলোই হচ্ছে বায়ুমণ্ডলের উপযোগিতা। এখন আমরা জানব রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডল কত রকম। তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা হয়? মূলত দুই ভাগ। দেখো ছকের সাহায্যে দেখানো হয়েছে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা এটাকে বাংলায় বলা হয় সমমণ্ডল, আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বাংলাতে বলা হয় বিষমমণ্ডল। তো এটাকে সমমণ্ডল কেন বলা হচ্ছে? তো এইটা জেনে রাখবে যে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার অবধি বিস্তৃত হোমোস্ফিয়ারটা। তো হোমো কথার অর্থ হচ্ছে সম, অর্থাৎ এই যে হোমোস্ফিয়ার অঞ্চলে যে সমস্ত উপাদানগুলো থাকবে সেইগুলো প্রায় সমান সমান পরিমাণ থাকবে। তো কি কি উপাদান থাকে? সেখানে বিভিন্ন গ্যাসের মিশ্রণ থাকতে পারে অথবা জলীয় বাষ্প থাকতে পারে। তো এই যে মিশ্রণ বলো বা জলীয় বাষ্প বলো, এইগুলো সমান পরিমাণে থাকে, এই কারণে এইটার নাম হয়েছে হোমোস্ফিয়ার। আর হেটেরো কথার অর্থ হচ্ছে বিষম, মানে হচ্ছে পার্থক্যযুক্ত, মানে ভিন্ন। অর্থাৎ হেটেরোস্ফিয়ারে যে উপাদানগুলো রয়েছে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, হাইড্রোজেন, এরা বিভিন্ন পরিমাণে রয়েছে, সেই কারণে এটার নাম হয়েছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, কারণ এখানে উপাদানগুলো ভিন্ন পরিমাণে পাওয়া যায় বলে। আর এটার যে বিস্তৃতি সেটা হচ্ছে 88 কিলোমিটারের পরে, অর্থাৎ হোমোস্ফিয়ারের পরের যেটুকু পাবো আমরা বায়ুমণ্ডলের স্তর, যেটা রাসায়নিক গঠন অনুসারে সেটা হচ্ছে 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত প্রায়। আর এটা হচ্ছে হেটেরোস্ফিয়ার নামে পরিচিত। তোমরা দেখলে এখানে তাহলে যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে আমরা ভাগ করলাম। এখন রাসায়নিক গঠন ছাড়াও বায়ুমণ্ডলের চাপ এবং উষ্ণতার ভিত্তিতেও কিন্তু ভাগ করা হয় বায়ুমণ্ডলকে। তো এখানে আমরা এবার সেইগুলো নিয়ে আলোচনা করব, যেখানে চাপ এবং উষ্ণতার ভিত্তিতে, উষ্ণতার এবং চাপের পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডল কত ভাগে ভাগ করা হয় বা সেগুলো কি কি, এবং তাদের অবস্থান, তাদের সেই সমস্ত স্তরগুলোতে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেইগুলো সম্পর্কে এবার আমরা জানব। তো এখানে আরেকটু বলি যে বায়ুমণ্ডলে যে চাপ এবং উষ্ণতার ভিত্তিতে তারতম্য হচ্ছে, এটা কেন বলছি? কারণ কি, দেখো সূর্য যখন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তখন একটা সময় তির্যকভাবে কিরণ দেয়, আরেকটা সময় তির্যকভাবে না দিয়ে এমনি আপতিত করে রশ্মি বিভিন্ন কোণে। তো সেইগুলো যেটা তির্যকভাবে পড়বে সেখানে উত্তপ্ত বেশি হবে, বা ধরো সূর্যের কিরণের উত্তাপটা এক এক সময় এক এক রকম। যেমন বায়ুমণ্ডলকে চাপ এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যে কটা ভাগে ভাগ করা হয়েছে সেইগুলো বলার আগে জানতে হবে যে উষ্ণতা এবং চাপের তারতম্য কেন হচ্ছে বায়ুমণ্ডলে, বা বায়ুমণ্ডলের উষ্ণতার এবং চাপের পার্থক্য কেন হয়। তো দেখো আমাদের বায়ুমণ্ডলে বললাম যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে। তো সূর্য থেকে আসা তাপ যখন ভূপৃষ্ঠের এই যে বিভিন্ন উপাদানগুলোকে উত্তপ্ত করবে, যেমন ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় উপাদান, এরা যখন সেই তাপকে শোষণ করে তখন ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গাগুলোতে ধূলিকণা, জলীয় বাষ্প এইগুলো খুব বেশি পরিমাণে থাকে। তাহলে তারা কি করবে? সেই তাপটাকে ধরে রাখবে বেশি পরিমাণে, যেহেতু তাদের পরিমাণটা বেশি। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত বায়ুর ঘনত্ব যেমন কমতে থাকবে, ঠিক সেই রকমভাবে এই যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, এদের পরিমাণটাও কমতে থাকবে। তো কমার ফলে কি হবে? তারা কম পরিমাণ তাপ শোষণ করবে, তাহলে নিচের দিকে উষ্ণতা বেশি হলো আর উপরের দিকে উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকছে। তাহলে এইভাবে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য ঘটছে। ঠিক একই রকমভাবে বায়ুমণ্ডলের চাপেরও তারতম্য ঘটবে যত নিচের দিক থেকে উপরের দিকে ওঠা যাবে। এটা তোমরা সকলেই জানো। তোমরা এটাও জানো যে ভূপৃষ্ঠে যেমন বায়ুচাপ থাকে, উপরের দিকে অর্থাৎ পাহাড়ে যখন ওঠা হয় তখন বায়ুচাপটা অনেকটাই কমে যায়। তো এবার জানা গেল, তোমরা জানতে পারলে যে বায়ুমণ্ডলে চাপ এবং উষ্ণতার কেন তারতম্য ঘটছে। এইবার যে 6টা ভাগে ভাগ করা হয়েছে এই বায়ুমণ্ডলগুলোকে, বায়ুমণ্ডলের স্তরকে, সেইগুলো আমরা এবার একটু জেনে নেব। তো প্রথম যে স্তর সেটা এখানে দেখানো হয়েছে ট্রপোস্ফিয়ার, প্রথম স্তরের নাম। তো প্রথম স্তরকে ট্রপোস্ফিয়ার কেন বলা হয়েছে?
এখানে আমি সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি এর বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য খুবই সংক্ষেপে লেখা আছে ছকের মাধ্যমে, তোমরা এগুলো একটু দেখে নেবে আর আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো ট্রোপোস্ফিয়ার যেটা, সেটা হচ্ছে এর যে বিস্তৃতি, সেটা এই যে এটা যদি আমি ভূপৃষ্ঠ ধরি তাহলে এই ভূপৃষ্ঠ থেকে 16 অথবা 18 ধরা হয়, 16 হতে পারে অথবা 18, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার অবধি ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি। ট্রোপোস্ফিয়ার এত দূর অবধি অবস্থিত। তাহলে এই যে ট্রোপোস্ফিয়ার সেটা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত। তাহলে ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা কোন কোন বৈশিষ্ট্য দেখতে পাই সেটা দেখে নেব। প্রথমেই জানতে হবে যে এই যে ট্রোপোস্ফিয়ার বলছি, তো এই ট্রোপোস কথার অর্থটা কি? ট্রোপোস কথার অর্থ হচ্ছে অশান্ত, আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল। যেটা অশান্ত অঞ্চল সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো অশান্ত কেন? তোমরা দেখবে যে আমাদের বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় ঝড় বৃষ্টি, তুষারপাত, যা প্রাকৃতিক দুর্যোগ বলো, এইগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়, আর এই ঘটনাগুলো একমাত্র ট্রোপোস্ফিয়ার স্তরেই ঘটে। তাহলে এইগুলো কি হচ্ছে, একমাত্র ট্রোপোস্ফিয়ার স্তরে ঘটছে বলেই এটাকে বলা হচ্ছে অশান্ত, মানে শান্ত থাকে না, সবসময় রাগান্বিত, মানে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, আর সেটা ট্রোপোস্ফিয়ার স্তরে। এই কারণে এটাকে অশান্ত যেমন বলা হয়। আর যেহেতু সবসময় ঝড় বৃষ্টি হয়ে থাকে কোনো না কোনো জায়গায় ভূপৃষ্ঠের, ট্রোপোস্ফিয়ার স্তরে, এই কারণে একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। আরেকটা কারণ হচ্ছে, আরেকটা বৈশিষ্ট্য হলো এই ট্রোপোস্ফিয়ার স্তরে যত নিচের দিক থেকে উপরের দিকে ওঠা হবে তত দেখা যায় উষ্ণতাটা কমতে থাকে। ধরা হয় যে প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতাটা কমতে থাকে, অর্থাৎ প্রতি কিমিতে 6.5 থেকে 10 ডিগ্রি অবধি হ্রাস পায় উষ্ণতাটা। যেহেতু হ্রাস পাচ্ছে নিচ থেকে উপরের দিকে ওঠার সময়, সেই কারণে এটার আরেকটা নাম দেওয়া হয়েছে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর। তাহলে এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয় এবং কেন বলা হয়। এছাড়াও বলতে পারে যে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর কাকে বলা হয় এবং কেন বলা হয়। তাহলে আশা করছি এটা বোঝা গেছে। এখন তোমাকে জানতে হবে যে এই যে ট্রোপোস্ফিয়ারে যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যাবে তত উষ্ণতাটা কমতে থাকে ঠিকই, কিন্তু কত কমে দাঁড়ায় সর্বোচ্চ স্তরে গিয়ে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের একদম উপরিভাগে গিয়ে ওর যে উষ্ণতাটা, সর্বনিম্ন উষ্ণতা দাঁড়ায়, সেটা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, এখানে আমি একটা লাল বর্ডার দিয়ে উপরের অংশ দেখিয়েছি, এই যে উপরটা একদম, এটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারের সবথেকে উপরের অংশ, প্রায় 3 কিলোমিটার জুড়ে অবস্থিত, যেখানে উষ্ণতার কোনো রকম হ্রাস বৃদ্ধি হয় না। ট্রোপোস্ফিয়ারে কি দেখতে পাচ্ছি যে যত নিচ থেকে উপরের দিকে ওঠা হচ্ছে তত উষ্ণতা কমতে থাকছে, কিন্তু এই 3 কিলোমিটার অঞ্চল জুড়ে দেখা যায় একদম ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরে, যেখানে উষ্ণতার কোনো রকম হ্রাস বৃদ্ধি হয় না, এই অঞ্চলটাকে বলা হয় ট্রোপোপজ। এখানে লেখা রয়েছে ট্রোপোপজ, এখানে উষ্ণতার কোনো রকম হ্রাস বৃদ্ধি হয় না। এরপরে হচ্ছে দ্বিতীয় যে স্তর বায়ুমণ্ডলের, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা অবস্থিত এই ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তরে। তো সেটা কত দূর অবধি বিস্তৃত? এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের এই যে 16 থেকে 18 কিলোমিটার অবধি ট্রোপোস্ফিয়ার, তারপরে 16 থেকে 18 কিলোমিটার অবধি ট্রোপোস্ফিয়ার, তার পরবর্তী স্তর অর্থাৎ 16 থেকে 18 যে ট্রোপোস্ফিয়ার অবস্থিত, তারপরে 50 কিলোমিটার অবধি এই স্তরটা অবস্থিত, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার। তো এর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? স্ট্র্যাটোস কথার অর্থ হচ্ছে শান্ত, মানেই বুঝতে পারছি এখানে কোনো রকম ঝড় বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা এগুলো দেখা যায় না, এই জন্য একে শান্ত মণ্ডল বলা হয়। এখানে লেখা রয়েছে এই জন্য এটাকে শান্ত মণ্ডল বলা হয়। আর এখানে কি হয়, উচ্চতা যত বাড়তে থাকবে, অর্থাৎ এখান থেকে যত উপরের দিকে ওঠা হবে তত দেখা যায় যে উষ্ণতার বৃদ্ধি হতে থাকে। তাহলে এখানে কি পেলে, ট্রোপোস্ফিয়ারে যত নিচ থেকে উপরের দিকে ওঠা হচ্ছিল তত উষ্ণতা কম ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে যত নিচ থেকে উপরের দিকে ওঠা হবে তত উষ্ণতা বাড়তে থাকবে। তো এখানে ছিল সর্বোচ্চ স্তরে -56 ডিগ্রি, এখানে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে ওঠা হবে তত ঊর্ধ্বসীমায় ওর উষ্ণতা বেড়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াস। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়তে থাকে আর সর্বোচ্চ সীমায় গিয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ -56 ছিল ট্রোপোস্ফিয়ারে, এবার বাড়তে 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 তো প্লাসের দিকেই যাবে, তাহলে -56 থেকে বাড়ছে গিয়ে 0তে গিয়ে দাঁড়িয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সর্বোচ্চ সীমায় অবস্থিত যে স্তরটা, যেমন এর আগে পড়লে ট্রোপোপজ, ঠিক সেরকমভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে যে সর্বোচ্চ স্তরে অবস্থিত যে অঞ্চলটা, যেখানে উষ্ণতার হ্রাস বৃদ্ধি খুব কম হয়, সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। দেখো আমি কালো দুটো বর্ডার দিয়ে দেখিয়েছি। এখন এই স্তরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা আমাদেরকে খুব
গুরুত্বপূর্ণভাবে রক্ষা করে। যেমন তোমরা জানো যে অতিবেগুনি রশ্মি যেটা সূর্য থেকে আগত, সেই রশ্মিকে কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত এমন একটা স্তর যা রক্ষা করে। সেই স্তরটা যদি না থাকতো তাহলে আমরা এতদিন বিভিন্ন চর্মরোগে, ক্ষতিকর চর্মরোগে বা মারাত্মক চর্মরোগে আক্রান্ত হয়ে পড়তাম, কারণ সেই অতিবেগুনি রশ্মিকে ওই স্তরটা শোষণ করে। তো সেই গুরুত্বপূর্ণ স্তরটার নাম হচ্ছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, আর ট্রোপোস্ফিয়ার থেকে অর্থাৎ 20 থেকে 35 কিলোমিটার অবধি বিস্তৃত এটা ধরা হয় ওজোনোস্ফিয়ারকে। তাহলে ওজোনোস্ফিয়ার এখানে কি করে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে। আর এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য কি দেখা যায়, যে যেহেতু এই যে বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে শান্তমণ্ডল, সেই জন্য এখানে জেট প্লেনগুলো চলাচল করে এই স্তরের মধ্য দিয়ে। এরপরে যেটা আসছি তৃতীয় স্তর, সেটা হলো মেসোস্ফিয়ার। দেখো তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, তো এটা কত দূর অবধি বিস্তৃত? এটা 50 থেকে 80 কিলোমিটার অবধি বিস্তৃত। তো এই মেসোস্ফিয়ারে কী কী বৈশিষ্ট্য দেখা যায়? প্রথমেই জানবো যে মেসো কথার অর্থ কী। মেসো কথার অর্থ হচ্ছে মধ্যভাগ, আর এই মেসোস্ফিয়ারে অবস্থিত থাকে নাইট্রোজেন, অক্সিজেন অথবা অন্য কোনো তড়িতাহিত অণু। এই মেসোস্ফিয়ারে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেসোস্ফিয়ারটা কিন্তু সব থেকে শীতলতম স্তর, মানে এখানে উষ্ণতা কমে সব থেকে কম হয়, উষ্ণতা কমে দাঁড়ায় প্রায় 93 ডিগ্রি সেলসিয়াস এখানে দেখা যায়। অর্থাৎ 80 কিলোমিটার উচ্চতায় দেখা যায় যে এর উষ্ণতা হয় -93 মানে বুঝতে পারছো যে কতটা শীতল। তো সেই কারণে এটাকে বলা হয় শীতমণ্ডল, শীতলতম মণ্ডল বা হচ্ছে শীতলতম অঞ্চল। আর কি হয়, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উষ্ণতা আর চাপ দুটোই কমতে থাকছে, দেখতে পাচ্ছ উষ্ণতা কমে যাচ্ছে, চাপও সিমিলারলি কমতে থাকে। আর কি হয়, এখানে যেহেতু এটা শীতলতম স্তর, সেই কারণে উল্কাগুলো যখন মহাকাশ থেকে উল্কাগুলো এসে পৌঁছায়, উল্কাগুলো যখন আসতে থাকে আস্তে আস্তে এই যে মেসোস্ফিয়ার স্তরে যখন এসে পৌঁছায়, তখন উল্কাগুলো, যেহেতু এটা খুবই ঠান্ডা অঞ্চল, তো উল্কাগুলো তো জ্বলন্ত পিণ্ড, এক একটা আগুনের পিণ্ড, তো এই ঠান্ডা স্তরে যখন উল্কা এসে পৌঁছায় তখন ওখানেই পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ খুবই গরম জিনিস খুবই ঠান্ডার মধ্যে প্রবেশ করছে, তাহলে কি হবে? উল্কাগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই উল্কাগুলো এখানে এসে এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। যদি এই স্তরটা না থাকতো তাহলে আমাদের কি ক্ষতি হতো বলো তো? এই স্তর না থাকলে কি হতো? উল্কাপিণ্ড এই স্তর ভেদ করে ট্রোপোস্ফিয়ারে প্রবেশ করে যেত, আর ট্রোপোস্ফিয়ারে প্রবেশ করা মানে আমাদের এই পার্থিব জগতের বিভিন্ন জীবকুল বলো বা হচ্ছে মানব জগৎ বলো, সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো ওই উল্কাপিণ্ডের, জ্বলন্ত উল্কাপিণ্ডের ফলে। তাই মেসোস্ফিয়ার কি করছে? উল্কাপিণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর। এটা 80 থেকে 500 কিলোমিটার অবধি বিস্তৃত। তো এখানে কি হয়? থার্মোস্ফিয়ার কথার অর্থ বুঝতে পারছো, থার্মো কথার অর্থ হচ্ছে তাপ, থার্মোস কথার অর্থ। আর এখানে ধরা হয় যে বাতাস খুবই নগণ্য বা প্রায় নেই বললেই চলে। আর থার্মোস্ফিয়ারে দেখা যায় যে বিভিন্ন তড়িতাহিত কণা উপস্থিত থাকে, এখানে তড়িৎবাহী বিভিন্ন কণা উপস্থিত থাকে। সেই কারণে এই থার্মোস্ফিয়ারের আরেকটা নামও রয়েছে আয়নোস্ফিয়ার, কারণ যেহেতু আয়ন উপস্থিত থাকে সেই জন্য এটার নামকরণ করা হয়েছে আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ার। আর এখানে আয়ন থাকার কারণে কি হয়? এই ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয় সেইগুলো এই আয়নোস্ফিয়ারে বিভিন্ন আয়ন দ্বারা প্রতিফলিত হয়ে ধাক্কাপ্রাপ্ত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে আমরা কিন্তু এই যে টেলিযোগাযোগগুলো করতে পারি। তাহলে আয়নোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলন হয়। আরেকটা কথা প্রথমেই বলেছিলাম বায়ুমণ্ডলের উপযোগিতার ক্ষেত্রে যে মেরুজ্যোতির সৃষ্টি হয়। তো প্রথমে জেনে নেব যে মেরুজ্যোতিটা কি। মেরুজ্যোতিটা জানার পরে আমরা আবার বৈশিষ্ট্যে ফিরে যাব। তাহলে মেরুজ্যোতিটা কি? মেরুজ্যোতিটা হচ্ছে তোমার এই যে সূর্য এবং মহাজাগতিক বিভিন্ন রশ্মি। তো মহাজাগতিক রশ্মির মধ্যে কি কি? ইউভি রে হতে পারে, আলট্রাভায়োলেট রে অর্থাৎ অতিবেগুনি রশ্মি, অথবা এক্স রে বা হচ্ছে গামা রশ্মি। এইগুলোর প্রভাবে কি হয়? এই যে আয়নমণ্ডল অর্থাৎ আয়নোস্ফিয়ারের মধ্যে যে সমস্ত অণুগুলো রয়েছে, যদি নাইট্রোজেন অক্সিজেন থাকে তাহলে সেই নাইট্রোজেন আর অক্সিজেন অণুগুলির বিয়োজন ঘটে প্রথম ক্ষেত্রে। তাহলে এই রশ্মিগুলো যখন আয়নমণ্ডলের মধ্যে প্রবেশ করবে তখন আয়নমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন অণুগুলির বিয়োজন ঘটে। আর যখনই বিয়োজন হবে তখন সেখানে বিভিন্ন রকম ধনাত্মক আয়ন তৈরি হবে। বিয়োজন মানে কি? সে অণুগুলো ভেঙে গেলে ধনাত্মক আয়ন তৈরি করবে। আর কি হবে?
ইলেকট্রন ছেড়ে দেবে, অর্থাৎ ধনাত্মক আয়ন যখনই তৈরি হবে তখন কি হয়, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে ওই যে মুক্ত ইলেকট্রন হয়ে গেল, সেই মুক্ত ইলেকট্রনগুলোর সঙ্গে যখন আয়নের সংঘর্ষ হবে তখন আমাদের পৃথিবী কিন্তু একটা বড় ভূচৌম্বক ক্ষেত্র, অর্থাৎ পৃথিবী একটা নিজেই বিরাট চুম্বক, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেই পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের দ্বারা ওই আয়নগুলো আর মুক্ত ইলেকট্রনগুলো বিক্ষিপ্ত হবে, আর বিক্ষিপ্ত হয়েই একটা উজ্জ্বল আলোক ছটা তৈরি করে, যেটাকেই আমরা মেরুজ্যোতি বলি। তো এটা মেরু প্রদেশে দেখা যায়। তো মেরু প্রদেশে দেখা যায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরুতে দেখা যায়। একটা অরোরা বোরিয়ালিস আর একটা অরোরা অস্ট্রালিস নামে পরিচিত, এটাও তোমরা জানো। তাহলে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো জানতে পারলে যেখানে কি কি হয়। এরপরে থার্মোস্ফিয়ারে আসছে সর্বোচ্চ স্তর, যেটা যেমনভাবে আগেরগুলো জেনেছো যে স্ট্র্যাটোপজ, মেসোপজ, ঠিক একই রকমভাবে থার্মোস্ফিয়ারের উপরে সর্বোচ্চ অংশে একটা স্তর রয়েছে যেটাকে থার্মোপজ বলা হয়, যেখানে উষ্ণতার কিন্তু সেরকম পরিবর্তন হয় না। তো থার্মোস্ফিয়ারের পরে আসছে এক্সোস্ফিয়ার, এটাকে ধরা হয় বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, মানে বায়ুমণ্ডল তোমার যতদূর অবধি বিস্তৃত আছে। এছাড়াও আরেকটা স্তর রয়েছে, দেখো আমি বলেছিলাম যে চাপ আর উষ্ণতার ভিত্তিতে 6 ভাগে ভাগ করা হয়, 6টা স্তর অবধি ধরা হয়। তবে 6 নম্বর স্তরে এত পরিমাণ বায়ুর পরিমাণটা কম যে ওটাকে কখনো কখনো নগণ্য ধরে বায়ুমণ্ডলের বিস্তৃতি এই 1500 অথবা 1600 ধরা হয়। তো থার্মোস্ফিয়ারের পরে আসছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সো কথার অর্থ হচ্ছে বহির্জগৎ বা বাইরের জগৎ বা বাইরে, এরকম বোঝায়। এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস বেশি দেখা যায়। আর এক্সোস্ফিয়ারে মনে রাখবে যে উষ্ণতার বৃদ্ধি হয়, কিন্তু এই যে থার্মোস্ফিয়ারে যেভাবে উষ্ণতার বৃদ্ধি হচ্ছিল, অর্থাৎ থার্মোস্ফিয়ারে আরেকটা জিনিস বলা হয়নি, থার্মোস্ফিয়ারে তোমার উষ্ণতার বৃদ্ধিটা খুব দ্রুত হয়, অর্থাৎ প্রত্যেকটা স্তরের মধ্যে একমাত্র থার্মোস্ফিয়ারে উষ্ণতার বৃদ্ধি খুবই দ্রুত হয় এবং খুব বেশি হয়। আর ঊর্ধ্বসীমায় থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রায় দাঁড়ায় 1200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো যে থার্মোস্ফিয়ারের উষ্ণতাটা কত বেশি হচ্ছে, অন্যান্য স্তরে বাড়লেও এর মতো বাড়তে পারছে না। তাহলে থার্মোস্ফিয়ারে উষ্ণতাটা সব থেকে বেশি হয়, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। আর এক্সোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি হয়, কিন্তু এই থার্মোস্ফিয়ারের মতো এরকমভাবে বৃদ্ধি হয় না। এক্সোস্ফিয়ারে হয় প্রায় 1600 ডিগ্রি, মানে খুবই কম পরিমাণ বৃদ্ধি হচ্ছে, এর মতো এত হঠাৎ করে বৃদ্ধি হয় না। তাহলে এক্সোস্ফিয়ারে এইরকম উষ্ণতা বৃদ্ধি হয়। এছাড়াও এক্সোস্ফিয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা শুনে থাকবে যে স্যাটেলাইট স্থাপন, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ। তো সেই কৃত্রিম উপগ্রহ যে স্তরে স্থাপন করা হয় সেটা কিন্তু আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরে এই বিভিন্ন স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়, এটা মনে রাখতে হবে। তো বায়ুমণ্ডলের সীমা প্রধানত ধরা হয় যে ভূপৃষ্ঠ থেকে 1500 অথবা 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও আরেকটা স্তর রয়েছে যেটাকেও কিন্তু বায়ুমণ্ডলের আরেকটা স্তর হিসেবে ধরা হয়, তবে সেখানে বায়ুর পরিমাণ প্রায় নগণ্য বা বায়ুমণ্ডলের কোনো বায়বীয় কোনো উপাদান নেই, সেই কারণে ওটাকে অনেক ক্ষেত্রে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তবুও সেই স্তরটা সম্পর্কে আমরা এখানে জানবো, কারণ সেখানেও তোমার কিছু কিছু ঘটনা ঘটে থাকে। তাহলে বায়ুমণ্ডলের এই যে চাপ আর উষ্ণতার ভিত্তিতে যে 6টা স্তর, সেই 6টা স্তরের সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর এখানে ম্যাগনেটোস্ফিয়ার, এখান থেকেই বুঝতে পারছো এখানে ম্যাগনেটের উপস্থিতি বেশি, অর্থাৎ তড়িৎচুম্বক ক্ষেত্রের উপস্থিতিটা অনুভব করা যায় ম্যাগনেটোস্ফিয়ার স্তরে এসে। আর এখানে একটা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, অর্থাৎ এখানে একটা বেল্টের মতো একটা বিকিরণ বলয়, অর্থাৎ আলোর ছটা দেখা যায় এই স্তরে, এই জন্য এটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। তো এই হলো 6টা স্তর। এখানে আরেকটা তোমাদের সন্দেহ দূর করে দিই যে অনেক বইয়ে তোমরা অনেক রকম মান পাবে এই স্তরগুলোর বিস্তৃতির ক্ষেত্রে। তো যে কোনো একটা মান তোমরা মনে রাখবে কাছাকাছি, অ্যাভারেজ মানটা, বা যে কোনো একটা বই থেকে ফলো করে, বা আমি যেটা করে দিয়েছি সেটাও করতে পারো তোমরা। তো যে কোনো একটা মান মনে রাখবে, সবগুলো একসঙ্গে গুলিয়ে বলবে না যে এখানে এইরকম দেওয়া আছে ওখানে ওই রকম দেওয়া আছে, যে কোনো একটা, অর্থাৎ অ্যাভারেজ মানটাকে মনে রাখতে হবে। যেমন এখানে আমি 16 থেকে 18 বলে দিয়েছি, তুমি যদি 16 বলো বা 17 বলো কোনো ভুল হবে না। তাই আমি বলবো যে কোনো একটা মান মনে রাখবে, অর্থাৎ যদি এটা করো তাহলেও ভালো হয়। যে ট্রোপোস্ফিয়ার 16 থেকে 18 অবধি বিস্তৃত, তারপরে 50 কিলোমিটার অবধি এটা, তারপরে 80, তারপরে 500, তাহলে বায়ুমণ্ডলের 6টা স্তরের বিস্তৃতি এবং গঠন বৈশিষ্ট্য সবগুলোই জেনে রাখবে ভালো মতো। আর বায়ুমণ্ডলের এই যে চাপ আর উষ্ণতার ভিত্তিতে যে সর্বশেষ স্তর সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা 1500 অথবা 1600 কিমির ঊর্ধ্বে, যেটা এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তর ধরা হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো করে প্রস্তুতি নাও আর প্রথম দিন থেকেই প্রস্তুতিটা শুরু করো, যাতে তোমরা জমাতে জমাতে পরে পাহাড় বানিয়ে না দাও। প্রথম দিন থেকেই শুরু